সমাজে এমন কিছু মানুষ আছেন যারা সমাজের জন্যই কাজ করেন এবং তাদের কাজের দিকও ওই সমাজকে ঘিরেই, সেই সমস্ত মানুষকে ঘিরে। এরকমই এক মানুষ অনির্বাণ সামন্ত আজকে আমাদের সঙ্গে মুখোমুখি। কেমন আছেন বলুন? নমস্কার, ভালো আছি। আপনি ভালো আছেন তো? হ্যাঁ। আচ্ছা, সমাজের জন্য কাজ করা, এই বিষয়টা, কাজ তো অনেক রকমই হতে পারে এবং আপনি প্রফেশনালিও অনেক অন্য ধরনের কাজ করেন, সেই জায়গা থেকে সমাজের জন্যই কাজ করবেন বা সমাজে যারা পিছিয়ে পড়া বা যাদের জন্য কাজ করলে হয়তো একটা কিছু মানে রাখবে, এই বিষয়ের ভাবনা চিন্তাটা কবে থেকে হলো? সেটা কি ছোট থেকেই হয়েছিল? না, ছোট থেকে অ্যাকচুয়ালি আমি খুবই কষ্টের মধ্যেই মানুষ হয়েছি। একদম গ্রাম থেকে উঠে এসেছি। তো ছোটোবেলা থেকে একটা ছিল কষ্ট পাওয়ার যে অনুভূতি, মানে নিজে কষ্ট পেয়ে বড় হওয়া বা ফ্যামিলির পরিবারের কষ্ট পাওয়া, নিজের ভাই বোনকে কষ্ট পেতে দেখেছি বা বাবা মাকেও সেই কষ্টের মধ্যে, সেইখান থেকেও যে লড়াই করে ওঠা যায় সেই চেষ্টাটা ছিল এবং সেই লড়াইয়ের মানসিকতাটার মধ্যেও যে মানুষকে সাহায্য করা যায় সেটা বাবা মাকে দেখেছিলাম। সেখান থেকে ইন্সপিরেশনটা কিছুটা ছিল এবং নিজের চোখের সামনে নিজের বোনকে বিনা চিকিৎসায় মারা যেতে দেখা বা ধরুন নিজের মানে কি বলবো, বইপত্রের জন্য খুব কষ্ট পাওয়া, বইপত্র জোগাড় করতে খুব অসুবিধা হওয়া, ফাইন্যান্সিয়ালি খুব অর্থনৈতিক প্রবলেম বলুন, বা নিজের মানে আমার পড়াশোনা ছাড়াও ধরুন কি বলবো, মানে ডাক্তারপত্র দেখানো বা এই সবগুলো ছাড়াও যে কষ্টটা পেয়েছিলাম, মানে খাবার দাবারের কষ্ট খুবই ছিল। মানে এক এক সময় হয়তো বার্লি খেয়ে চলে গেছি বা পাশের বাড়ি থেকে মা ফ্যান জিনিস এরকম খেয়ে চলে গেছি, সেইটা তো একটা ছিলই। তবুও যেহেতু মাকে দেখতাম বা বাবাকে দেখতাম, তার মধ্যেও ওনারা মানুষকে সাহায্য করছেন, আমিও সেখান থেকে কিছুটা ইন্সপিরেশন পেয়েছিলাম। এবার পরে বড় হয়ে দেখলাম যে এইরকম আমি যেমন পেয়েছি হয়তো এরকম কষ্ট অনেকেই পায়, অনেক মানুষ, তখন বুঝতে শিখলাম আর কি। তো আমি তখনই স্বপ্ন নিই, মানে যে ধরনের প্রফেশনালি যে ধরনের কাজেই আমি থাকি, প্রফেশন করে তো একজনকে বাঁচতে হয় প্রফেশনালি। হ্যাঁ, সেটা তো বটেই, মানে রুজির জন্যই তো আমাদের চলা, বা সেটা তো সেটার জন্য যার যেরকম যে যেটা চায় সেটা করতেই হয়। তো তার সঙ্গে সঙ্গে আমার মনে হয়েছিল যে আমরা তো অনেক সময় অনেক কিছু বেরিয়ে নষ্ট করি, বা কোথাও হয়তো আড্ডা মেরে নষ্ট করি, বা কোথাও হয়তো একটা বড় একটা ফিস্ট করলাম নষ্ট করলাম, বা কোথাও বড় হোটেলে গিয়ে খাবার দাবার খেয়ে নষ্ট করি। এটা না করে আমি যদি কিছু মানুষকে যারা কষ্টে আছে, আমি তো আর পৃথিবী বদলাতে পারি না, তো তাদের যদি কিছু অংশকেও আমি সাহায্য করতে পারি তাহলে হয়তো কিছু আমি ভালো করতে পারবো, বা তাদের পাশে দাঁড়াতে পারলে আমার হয়তো মানসিক স্যাটিসফ্যাকশান হবে, এইটুকু একটা আমার মনে হয়েছিল। আচ্ছা, প্রথমেই যখন এই ব্যাপারটা শুরু করলেন, ধরুন একটা তো শুরু থাকে সব কিছুরই, যখন শুরু করলেন যে এইরকমভাবে আপনি যখন ভাবলেন যে এভাবে সাহায্য করা যেতে পারে, সেক্ষেত্রে প্রথমে ধরুন কোনো একটা জায়গায় গিয়ে সেখানে কাউকে সাহায্য করা, তার তো একটা প্রাথমিকভাবে একটা বাধা আসেই। সেরকম কি কোনো বাধার সম্মুখীন কোনো দিন হয়েছেন? হ্যাঁ, এরকম কাজ করতে গেলে সব কাজেই বাধা আসছে। আপনি যত ভালো কাজ করতে পারেন বাধা আসেই। সেটা কাজ করতে গিয়ে বুঝতে পেরেছিলাম যে ধরুন কোনো এরিয়ায় গিয়ে করবেন, আপনি নিজের এরিয়াতে করলেন বা কোনো এরিয়ায় গিয়ে করলেন, সেখানে অনেক রকম বাধা আসে। প্রথম কথা আমি দলগতভাবে যখন করছিলাম সেখানেও একটা ব্যাপার আছে। ধরুন আমি তো চাইছি ডাইরেক্টলি আমি মানুষকে যতটা সাহায্য করছি সেটা মাইনে ডাইরেক্টলি সেই ব্যক্তিটা পাক, কিন্তু দেখা যাচ্ছে হয়তো কোনো সংস্থাকে দিচ্ছেন, তখন সেই সংস্থার কাছে আমি যতটা বা অন্য কেউ দিচ্ছে ততটা ব্যক্তির কাছে পৌঁছচ্ছে না। তখন থেকে আমার মনে হলো যে কিছুটা হয়তো একলাই আমি করি, আমি যতটা পারি। আমি তো পৃথিবী বদলাতে পারি না, কিন্তু মানুষের মানসিকতাটা বদলাতে পারি, এই চেষ্টাটা আমি করতেই পারি। এবং এটাই হয়তো ভবিষ্যৎ প্রজন্মের কাছে বার্তা থাকবে যে আমরা যতটা সংকীর্ণ মাইন্ডেড হয়ে পড়ছি, ততটা যদি আমরা সেটা থেকে বেরিয়ে একটু ভালো কিছু করে যেতে পারি, মানে পরবর্তী প্রজন্মকে ভালো কিছু শিক্ষা আমরা উপহার দিতে পারি, এটা মনে হয়েছিল। কাজ করতে গিয়ে আরও বাধা আসে অনেক সময়। ধরুন কোথাও এরিয়ায় কাজ করতে গেলেন, সেখানকার মানুষজন হয়তো চাইছে না যে আপনি ওই লোকটাকে, বা তাদের থ্রু দিয়ে হয়তো করতে হবে, এরকম ব্যাপার তো অনেক রকম আছেই। একটা বাধা হয়তো মানে সেই জায়গাটা আসছেই, সেই জায়গাগুলো ছিলই, ফেস করেছি, অনেকবারই ফেস করেছি। তো এখন নিজের মতো করে করি, যেখানটা মনে হয় সেখানটা করি। তো বাইরে গিয়ে কাজ করতেও এখন হয়েছে, আমার যে এরিয়া ছিল সেখান থেকে বেরিয়ে এসেও আমি কাজ করছি এখন, যতটা মনে হয় মানে আমার এর বাইরে গিয়ে আমি নিজের ইচ্ছা মতো কাজটা করতে পারি আর কি। একবার আমরা বিভিন্ন পত্রপত্রিকাতেও দেখেছি যে এটিএমের টাকা আপনি মানে কেউ তুলে হয়তো রেখে চলে গিয়েছিল, আপনি সেই টাকা পর্যন্ত ফিরিয়ে দিয়েছেন। এই যে মানসিকতাটা আজকের প্রজন্মের কাছে দেখা যায় যে এক্ষেত্রে আমরা বিভিন্ন সময়ই আজকের প্রজন্মকে দেখি যে তারা বিভিন্ন কিছুতে অ্যাডিক্টেড, সেটা আপনি মোবাইল ফোনই বলুন বা টিভি বলুন বা যে কোনো কিছুতেই তাদের অ্যাডিকশানটা অনেক বেশি যে কোনো কিছুর ক্ষেত্রে। তো সেক্ষেত্রে সেই রকম একটা জায়গায় দাঁড়িয়ে ভবিষ্যতের
প্রজন্মকে, ভবিষ্যৎ প্রজন্মকে একটা কি মানে কোনো একটা মেসেজ দিলেন যে এরকমও কিন্তু হওয়া যায় আর কি, এটিএমে টাকা পড়ে থাকলেও সেই টাকাটা নিজের আত্মসাৎ না করে সেটা কিন্তু ফেরত দেওয়া যায়? অ্যাকচুয়ালি ভবিষ্যৎ প্রজন্ম দেওয়া যায় মানে এটা তো দেখুন, যে জিনিসটা আমার নয় সবচেয়ে বড় কথা, সেই জিনিসটা আমি নেব কেন? প্রথম কথা এটা, এর আগেও আপনারা দেখেছেন হয়তো কিছু মানুষের ভালো মানসিকতা কিন্তু আছে, এটা শুধু আমি নয়, কিছু আগেও দেখা গেছে হয়তো কোনো ট্যাক্সিওয়ালা খুব গরিব মানুষ, হয়তো কেউ ব্যাগ ফেলে গেছে, গিয়ে থানায় জমা দিয়েছে, বারবারই দেখেছেন কিন্তু এটা কিন্তু আমি নতুন নয়। তো নর্মালি যেটা হয়ে থাকে, এবং আমরা কিন্তু অনেক ক্ষেত্রেই দেখেছি যে বাচ্চাদের মধ্যেও যেটা আমরা পরবর্তী আমি যেমন ফেরত দিলাম, যেমন ধরুন কেউ টাকাটা ফেলে মানে তুলতে ভুলে গেছে, হতে পারে হয়তো ওনার মেয়ের বিবাহ ছিল বা কারো চিকিৎসার খরচ, তার কাছে হয়তো ওই টাকাটা অনেক বেশি, তাই না কথাটা? তো সেটা তার প্রয়োজন, যে জিনিসটা তো আমারও নয়, সুতরাং সেটা তার টাকা তাকে ফিরিয়ে দেওয়া উচিত, এটা একটা বার্তা। মানে আমরা তো দুটো জিনিসই দেখেছি, যেমন এরকম টাকা ফেরত পেয়েছেন মানুষ সেটাও দেখেছি, আবার সেই টাকা চলে গেছে সেটাও দেখেছি। দুটোই দেখেছেন ঠিকই। তো এখন ম্যাক্সিমামটা দেখা যায় আবার উঠে চলেও যায়, এরকমও হয়। তো এই পরবর্তী প্রজন্মের কাছে কি হয়, ছোটোবেলা থেকে আমরা বোধহয় তার জন্যে আমরা বোধহয় কিছুটা অভিভাবকরা দায়ী। কারণ আপনি দেখুন, এখন আমরা তো কী করি, ছেলে মেয়েদের পড়াতে শিখে দিয়ে আমরাই পড়াতে বসিয়ে আমরাই মোবাইলটা ঘাঁটছি। প্রথম কথা মোবাইল আসক্তির কথা যেটা বলছেন, আমরা তো আর সেই আগেকার দিনের মতো নেই যে মা ঠাকুমারা গল্প বলবে বা আপনি সেই পড়াশোনার মধ্যে আছেন, কষ্ট করে সেই পড়াটা পড়তে হয়, মা রান্না করছে অথচ বাচ্চাটা পড়ছে, সেই দিনটা কিন্তু এখন আর নেই। সুতরাং মাও কিন্তু যে বা গার্জেন বা অভিভাবক যারা পড়াচ্ছি আমরা, তারাও কিন্তু হয় মোবাইলটা নিয়ে বাচ্চা পড়ছে, আমরা কিন্তু সেই মোবাইলটা ঘাঁটছি, কিন্তু তারা সেটা দেখছে যে মা কী করছে মোবাইলটা নিয়ে, বাবা কী করছে মোবাইলটা নিয়ে, আমরা পরোক্ষে দায়ী। তো সেটা ক্ষেত্রে দ্বিতীয় কথা হচ্ছে, ধরুন বাচ্চাদের মধ্যে এই মানসিকতাটা থাকা দরকার যে বাচ্চারা কম্পিটিশান থাকে, ধরুন কেউ ফার্স্ট হচ্ছে, পাশাপাশি বাচ্চাগুলো আছে, কেউ ফার্স্ট হচ্ছে বা কেউ আঁকায় ফার্স্ট হচ্ছে, কেউ গানে ফার্স্ট হচ্ছে, কেউ কেরিয়ারে পড়াশোনার দিকে ফার্স্ট হচ্ছে, তাকে কম্পিটিশানটা মানে সব ক্ষেত্রে, এটা আমিও ফেস করেছি বড়দের ক্ষেত্রেও, মানে কাউকে ঈর্ষাটা থাক, মানে ঈর্ষাটা কি কম্পিটিশানের পরে নিচতায় না নামে, আমি বলতে চাইছি অনেক ব্যক্তিকেন্দ্রিক যেন না হয়ে পড়ে, ব্যক্তিকেন্দ্রিক না হয়ে পড়ে। অনেক সময় দেখা গেছে একটা বাচ্চা হয়তো খুব ভালো আঁকে, সেই স্কুলে হয়তো আঁকছে, এরকম দেখা গেছে তার ক্ষেত্রে তাকে নিচে না, মানে তারকে মানে আরও হেও করার জন্য যে ওই জিনিসটা নিয়ে নিয়েছে আমার ব্যাগ থেকে, হয়তো তার জিনিসটা নিয়ে লুকিয়ে রেখেছে, এবং বাচ্চার মধ্যে তৈরি হয়েছে। কিন্তু সেটার জন্য আমরা অনেকাংশে দায়ী অভিভাবকরা। কারণ আমার মনে হয় বাচ্চাদেরকে প্রথম থেকেই টিফিনটা শেয়ার করে খাওয়ানোর যে পদ্ধতি, যে বাচ্চা টিফিন করে খেতে হয়, হ্যাঁ, বাইরে কাউকে অ্যাকচুয়ালি আমাদের তো এই সময় মানে শেয়ারিং ব্যাপারটা অনেক কমে গেছে। মানে নিউক্লিয়ার ফ্যামিলি, শেয়ারিং করা যাবে না, কাউকে দেওয়া যাবে না, তোমারটা তুমি বুঝবে, তুমি কারোর সঙ্গে মিশবে না, বা তুমি কাউকে খাবার শেয়ার করবে না, বন্ধু বলতে নিজেরটা বুঝে নেবে, এই ব্যাপারটা খুব এসে গেছে। এবং এই মানসিকতাটা থেকেই যদি মানে আমরা তৈরি করতে পারি, এটা আমি পরবর্তী প্রজন্মকেই তৈরি করতে হবে, তার জন্য তো আমাদেরই দায়িত্ব নিতে হবে। মানে আমরাই বার্তা রাখছি, মানে আমরা দেখাচ্ছি যে এটা কিন্তু করা যায়। তুমি কারো জিনিস কুড়িয়ে পেয়েছো স্কুলে বাড়িতে, তুমি ফেরত দেবে গিয়ে স্কুলের টিচারকে বা স্কুলের হেডমাস্টারমশাইকে ফেরত দেবে, এটা কর্তব্য। বা রাস্তায় বাচ্চা যখন বড় হবে তখন কিন্তু সেটাই সে শিখবে। এখন পরবর্তী প্রজন্মের কথা আমার মনে হয় এই বার্তাটা থাক যে ভালো মানুষ হওয়াটা খুব দরকার। একদমই তাই, এই যে বড় হওয়াটা বড় কথা নয়, ভালো মানুষ হওয়াটা দরকার। শুধু পড়াশোনায় ভালো হলেই যে তাকে আমরা ভালো মানুষ বলি তাই নয়, আমরা অ্যাকচুয়ালি এডুকেটেড পারসন সৃষ্টি হওয়াটাই বড় কথা নয়, মানে হিউম্যান হওয়াটা বড় কথা, হিউম্যান বিংস হওয়াটা, এটাই হচ্ছে আমার বার্তা। শুধুমাত্র এটিএমের টাকা ফেরত দেওয়া নয় বা গরিব মানুষের পাশে দাঁড়ানো নয়, আমরা বিভিন্ন সময়ে দেখেছি যে চলচ্চিত্র হোক বা অন্যান্য বিভিন্ন মাধ্যমে আপনি বিভিন্ন বার্তা দিয়ে এসেছেন, এবং সেই জায়গাগুলো যদি একটু বলেন। হ্যাঁ, একদমই ঠিক। আমি এটা বলতে চাইছি যে আমি সমাজসেবা করি শুধু আমার জন্যে, আমার স্যাটিসফ্যাকশান তো একটা ব্যাপার আছেই, আমি আনন্দ পাই, সেটা তো ডেফিনেটলি। কিন্তু সমাজসেবার মধ্যে যে আমার হাইলাইট হওয়ার এখানে কোনো ব্যাপার নেই। যারা সমাজসেবা প্রত্যেকে করেন, প্রত্যেককে আমি সম্মান করি, তারা প্রত্যেকেই কাজ করেন। কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে যে আগে তবু তো মানুষকে সমালোচিত হতে হয়। অনেকে বলেন যে ফেসবুকে ছবি দেওয়া কেন বা এখানে ছবি দেওয়া কেন, প্রশ্নটা আসেই। এখন বিদ্যাসাগর, বিবেকানন্দ সবাইকেই সমালোচনা হতে হয়েছে, এটা হয়েছে, রামমোহন রায়কেও হতে হয়েছে, সুতরাং আমিও হব, এটা নিয়ে ভাবছি না। কাজটা করে যাবো এটাই বলতে পারি। আমার বার্তাটা দেওয়ার উদ্দেশ্য যেটা হচ্ছে যে আমি সবসময় একটা বার্তা রাখতে চাইছি পরবর্তী প্রজন্মের জন্য। আমার সমাজ সেবার এই যে আপনি ধরুন আমাকে ডেকেছেন, আমি এখানেও আছি, বা আগে আমি তারা নিউজে ছিলাম, সবসময় আমি কেউ নয়, আমি জানি ঈশ্বর আমাকে যে যতটা করাচ্ছেন আমি ততটা করতে পারছি, কারণ আমার পৃথিবী চেঞ্জ করার ক্ষমতা নেই। আমি শুধু একটা মানে কি বলবো উপলক্ষ মাত্র। আমি কাজটা করে প্রমাণ করতে চাইছি যে পরবর্তী প্রজন্মের কাছে যে আপনারা সংকীর্ণ মানসিকতা থেকে বেরিয়ে আসুন, মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোটা আপনাদের কর্তব্য বা দায়িত্ব। এর মধ্যে একটা অদ্ভুত আনন্দ আছে, নিজে বাঁচা নয়, নিজে যেমন আনন্দ পাওয়াটাও বড় কথা, অন্যকে আনন্দ রেখে ভালো রাখাটাও বড় কথা। এই বার্তাটাই আমি দিতে চাইছি সমাজের জন্য, এবং এর জন্যই বিভিন্ন মানে চলচ্চিত্র জগৎ বলুন বা আপনার টিভিতে ইন্টারভিউ বলুন, এই জগৎগুলোতে আমার আশাই এই উদ্দেশ্যে যে যদি আমরা
কিছু বার্তা সমাজের প্রতি দিয়ে যেতে পারি। নিজেই ভালো করে বাঁচুন, অন্যকে ভালো করে বাঁচার সুযোগ করে দিন। একটা সুস্থ সমাজ যেন আমরা উপহার পাই এবং পরবর্তী প্রজন্মের কাছে যেন আমরা সুস্থ সমাজ উপহার দিতে পারি, এইটাই আমি বলতে চাইছি বারবার। এর জন্যই আমার বিভিন্ন মিডিয়া বলুন বা বিভিন্ন সমাজসেবার মাধ্যমে বলুন, আমাকে দেখে যদি একজন মানুষও এগিয়ে আসেন, এসছেনও বহু মানুষ আমাকে হোয়াটসঅ্যাপ করেছেন, মেসেঞ্জার করছেন, দাদা আপনার মতো করে কাজ করতে চাই, কীভাবে কাজ করব, আরও ভালো করে করতে চাই, আপনি প্ল্যান করুন, আমি অনাথ আশ্রম খুলতে চাইছি, আপনাকে দিয়ে করাবো, আমি জায়গা দিয়ে দেবো, এরকমও বলছেন, বার্তা প্রচুর আছে। তো সেটা আমার অনেক বড় পাওনা আমি মনে করি, কারণ যে মানুষটা কোনোদিন ভাবনাটা এইভাবে ভাবেননি, তিনি যে আজকে ভাবতে শুরু করেছেন, সেটা বোধহয় আমার কাছে অনেক বড় পাওনা এবং এটা আমার কাছে ঈশ্বরের উপহার। এইটাই আমার সার্থকতা আমি বলতে চাই। ঠিক। এবং এছাড়া কি আপনি কি ধরুন আরও যে বিভিন্ন বার্তাগুলো থাকে, যে সোশ্যাল যে বিভিন্ন মেসেজগুলো থাকে, সেগুলোও কি এর সঙ্গে সঙ্গে দিতে চান? হ্যাঁ, এর সঙ্গে অবশ্যই দেখুন, ধরুন আপনাদের আমি এখন মেট্রো রেলেই আমি এতে করছি, মেট্রো রেলেও যেমন প্লাস্টিকগুলো ব্যবহার করা খুবই, মানে যতটা মানুষকে বর্জন করাটা, পরবর্তীকালে প্লাস্টিক থেকে একটা ভয়ঙ্কর দূষণ, পরিবেশ দূষণ হতে পারে। এই মেট্রোয় বারবার যেগুলো দেখানো হয় যে ইয়েলো লাইন ক্রস না করা, আপনাদের ক্ষেত্রে বলুন, বা এখন তো যেহেতু মেট্রো অনেক সময় সুইসাইডও হতো, যেগুলো এখন একদিন নতুনভাবে যেগুলো করছে, গার্ড করা হচ্ছে, মানসিকভাবে নতুন প্রজন্ম খুব ডিপ্রেসড, হ্যাঁ, সেগুলো থেকে আপনারা যেভাবে, মানে আমি বলবো যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সব জায়গাটাকে, নিজের বাড়ির কাছেও শুধু রাখা, শুধু মেট্রোর ক্ষেত্রে নয়। দ্বিতীয় কথা, মানুষও যেমন ভালোভাবে বাঁচার অধিকার আছে, জীবজন্তুরও ভালোভাবে পরিবেশের ভারসাম্যটা বজায় রাখার অধিকার আছে। সেই জীবজন্তুদের প্রতি লক্ষ্য রেখে মানুষের প্রতিও সদয় হয়ে পরিবেশকে মানে বাঁচিয়ে রাখার বলুন, এখন যে দ্বিতীয় কথা, কেমিক্যাল যেগুলো আমরা ব্যবহার করছি, সমস্ত কেমিক্যাল, সেইগুলো থেকে দূরে সরিয়ে রেখে আমার মনে হয় আমরা একটা সুস্থ সামাজিক পরিবেশ যদি গড়ে উঠতে পারি, তাহলে প্রাকৃতিক ভারসাম্যটা বজায় থাকবে, আমরা বিভিন্ন অসুখ বিসুখ থেকেও বাঁচবো এবং পরবর্তী প্রজন্মও বোধহয় বাঁচবে। এটুকু খুব দরকার। থ্যাংক ইউ। শুনলেন অনির্বাণদার মুখে যে কথা উনি বারবারই বললেন, যে মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানো আর কি, তার মধ্যে যেন সেই মনুষ্যত্বটা জেগে থাকে। এরকম নানান আপডেটের জন্য চোখ রাখুন আর্ট এইচটিভি HD পর্দায়।